স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে মানবতা বিরোধী অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের আলোচনা সভায় এসব কথা জানান তিনি। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বিচার প্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে। অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে। বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, যেগুলো অতীতে হয়েছে সেগুলো যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এতে মনে হচ্ছে বিএনপি মানুষ চিনতে ভুল করেছে, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও বলেন, ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্থা করে যাবে। নির্বাচনের কথা বললে প্রধান উপদেষ্টা নারাজ হন বলে মন্তব্য বিএনপির। সংস্কারের কথা বলে নির্বাচনের বিলম্ব করা হচ্ছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। যারা আমরা নির্বাচন চাই, যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলে। কারণ তারা চায় না কোনো নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্তভিত্তি। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন শেষে এই মন্তব্য করেন তিনি। পূর্ব লন্ডনের দ্য এন্ট্রিয়ামে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া আল্লাহ। 4 দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11:30টার দিকে তিনি রওনা হন। এর আগে গত বুধবার নিক্কেই ফোরামে অংশ নিতে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে সম্মেলনে যোগদান ছাড়াও কিছু সাইড লাইনে অংশ নেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে $106 কোটি ঋণ নিশ্চয়তাও দেওয়া হয়েছে। আর বাংলাদেশ থেকে 1 লাখের বেশি দক্ষ কর্মী নেয়ার বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে দেশটির সোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। জাপান প্রতিশ্রুত ঋণ সহায়তা এবং অনুদান বর্তমান সরকারের প্রকল্প বাস্তবায়নে কাজে লাগবে, ফলে তা ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন, নির্বাচনের আগে বড় কোনো চুক্তিতে না গেলেও এই সফর সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে।
প্রধান উপদেষ্টার জাপান সফরে সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে টোকিও বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার দেবে। মোট অর্থের মধ্যে জাপান $৪১৮ মিলিয়ন ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে, যা মূলত বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে। বাকি টাকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগবে। অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, এ ধরনের ঋণ সহায়তা এই মুহূর্তে বাংলাদেশের কাজে লাগবে। তবে সতর্ক থাকতে হবে এ ধরনের ঋণ পেতে যেসব রাজনৈতিক অঙ্গীকার করতে হয় সেসব বিষয়ে। যেগুলো নীতি সহায়তা বা বাজেট সংস্কার বা অর্থনৈতিক সংস্কারের জন্য যেগুলো দেয়া হয়েছে, সেটা সরকার তার মতো করে তার প্রয়োজনীয় প্রকল্পে সেগুলো বাস্তবায়ন করতে পারবে। এ ধরনের ঋণ গ্রহণ করার সাথে সাথে কিছু রাজনৈতিক অঙ্গীকারও করতে হয়। অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় সহযোগী দেশ রয়েছে তাদের সঙ্গেও সেটি যেন সরকার মাথায় রাখেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে, নির্বাচনের আগে কোনো দেশই বড় কোনো আলোচনায় না গেলেও প্রধান উপদেষ্টার এই সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। কমিটমেন্ট হয়তো তারা করবে নির্বাচনের আগে বড় আকারে জাপান এসে এখানে ইনভেস্ট করবে। তবে কাজটা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর কি কি নতুন খাতে জাপান ইনভেস্ট করলেও সেগুলো কি, সেই ধরনের অগ্রগতি যদি হয়, সেটাও আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে লাভ হবে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার বিষয়টিও যথেষ্ট ইতিবাচক বলেই মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাজেট ঘাটতি মেটাতে দেশের ব্যাংকগুলো থেকে 1,38,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। গেল বাজেটেও ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,37,500 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকারের অতি ব্যাংক নির্ভরতার কারণে বেসরকারি খাত ঋণ পাবে না। এতে কমবে বিনিয়োগ, বাড়বে বেকারত্ব। 2025-26 অর্থবছরের জন্য প্রায় 7,90,000 কোটি টাকা বাজেট তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। বড় অঙ্কের এ বাজেটে আওয়ামী লীগ সরকারের মতোই ব্যাংক ঋণের দিকে ঝুঁকেছেন তিনিও। ঘাটতি পূরণে অর্থ উপদেষ্টার পরিকল্পনা 1,38,000 কোটি টাকার ব্যাংক ঋণ। এর আগে চলতি 2024-25 অর্থবছরে 1,37,000 কোটি টাকার ব্যাংক ঋণের পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও। তখন বড় অঙ্কের এ ঋণের সমালোচনা করেছিলেন বর্তমান সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তি, যে কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংশোধিত বাজেটে কমিয়ে আনে ব্যাংক ঋণের পরিমাণ। এমনিতেই গেল ফেব্রুয়ারি পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবাহ নেমেছে 6.82%, যা গত 21 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে মার্চে তা খানিকটা বেড়ে হয় 7.57%। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় সরকারের ব্যাংক ঋণ বাড়লে বিপাকে পড়বে বেসরকারি খাত। ইনভেস্টমেন্ট যদি কমে যায় তাহলে দেশের আয় কমে যাবে, উৎপাদন কমে যাবে। পরপর 3 বছর বা তিনের অধিক বছর যদি একটা দেশে মুদ্রাস্ফীতি চলে ভয়ঙ্কর ভাবে, 2 ডিজিটের মুদ্রাস্ফীতি চলে, পাশাপাশি কর্মসংস্থান কমে যায়, তখন দেশে আপনার এটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়ে যায়। বিশ্লেষকরা আরও বলছেন, এমনিতে তলানিতে নেমেছে রাজস্ব আয়, সেই সঙ্গে কমেছে বিদেশি ঋণও। আর তাই বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই। ব্যাংক খাত থেকে আসলে ঋণ নেওয়া ছাড়া সরকারের খুব বেশি অন্য সুযোগ নাই। কারণ হলো যে তার যেই আর্থিক সক্ষমতাটা আছে এটা খুবই সীমিত আকারে। যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি যেরকম আছে তাতে ঋণের খুব একটা চাহিদা এখনো বাড়ছে না। এটা খুব দ্রুত অনেক বড় জায়গায় যাবে তা হয়তো নয়। এ অবস্থায় ঋণ নির্ভর বাজেটের পরিবর্তে রাজস্ব বৃদ্ধির কৌশল নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সন্ধ্যা থেকে শিল্প খাতে বরাদ্দ বর্ধিত গ্যাস সরবরাহ শুরু হবে। এতে শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট কমে আসবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। একই সঙ্গে বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগের সাথে জড়িত তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি বড় পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হবে। সকালে সাভারের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, সংকট নিরসনে
গ্যাসের একটা কন্টেইনার বন্দরে আসলেও বৈরী আবহাওয়ায় সরবরাহ শুরু করা যায়নি। পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হচ্ছে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। সমুদ্র উত্তাল থাকায় ওই যে গ্যাসটা নামানো সম্ভব হয় না, এটা আজকে থেকেই বাড়বে। অলরেডি 50 MMCFD বাড়ছে, আরও 100-150 MMCFD বাড়বে। পল্লী বিদ্যুৎ আর আরএবির কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে, এটা আমরা দেখতেছি এবং এটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। ঈদের টানা 10 দিনের ছুটিতে চট্টগ্রাম বন্দর 24 ঘন্টা খোলা থাকলেও থমকে যেতে পারে পণ্য ছাড় কার্যক্রম। বন্দর সচল থাকলেও অংশীজনদের নিষ্ক্রিয়তায় কন্টেইনার জট ভয়াবহ আকার ধারণ করার শঙ্কা রয়েছে। এনবিআর দেশের সব কাস্টমস হাউস ঈদের ছুটিতে খোলা রাখার নির্দেশ দিলেও আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতার শঙ্কা শিল্প মালিকদের। চট্টগ্রাম বন্দরে ঈদের দিন মাত্র 8 ঘন্টার জন্য বন্ধ থাকবে কার্যক্রম। এছাড়া ছুটির বাকি দিনগুলোতে 24 ঘন্টায় চালু থাকবে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। ঈদের 10 দিনের টানা ছুটিতে বন্দরে পণ্য ওঠানামা চালু থাকলেও ব্যাংক, সিএনএফ, শিপিং এজেন্ট, পরিবহন, কোয়ারেন্টিন, গুদাম ও কারখানার কার্যক্রম থাকবে সীমিত। শিল্প উদ্যোক্তারা বলছেন এতে থেমে যেতে পারে পণ্য খালাস প্রক্রিয়া। বন্দরে কন্টেইনার জট সৃষ্টিসহ চাপে পড়বে পণ্য সরবরাহ ব্যবস্থা ও উৎপাদন খাত। রিলেটেড অফিসগুলো কিন্তু খোলা থাকতে হবে, শিপিং লাইনগুলো খোলা থাকতে হবে, অফিস খোলা থাকতে হবে, আপনার ব্যাংকগুলো খোলা থাকতে হবে। এগুলো বন্ধ রেখে শুধু পোর্ট কাস্টম খোলা রেখে কাজের কাজ কিছুই হয় না। এভাবে টানা 10 দিন বন্ধ, এটা অনেকটা সুইসাইডাল, এটা কোনোভাবেই আমরা নিতে পারি না। বন্দর যদি খোলা রাখা যায় তাহলে আদার্স সেক্টরগুলো খোলা রাখলে সেটা উপকার আসবে। এখান থেকে কন্টিনিউয়ার ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে এটাও খুব একটা বিফলে যাবে না। তবে বন্দরের পাশাপাশি অন্যান্য সেক্টরগুলো যদি খোলা রাখা হয় অনেক বেশি ফ্যাসিলিটিস বুক করতে পারবে। দীর্ঘ ছুটিতে বন্দরের পাশাপাশি পরিবহন, ব্যাংকিং, শুল্কায়ন সহ সংশ্লিষ্ট সব খাতের সমন্বিত পরিকল্পনা জরুরি হলেও এর কিছুই দৃশ্যমান নয়। শিপিং এজেন্ট যেন ডিওর জন্য তাদের অফিস খোলা রাখে, সিএনএফ এজেন্টের জন্য তারা খোলা রাখে, সর্বোপরি কাস্টমসকেও খোলা রাখতে হবে এবং সব সংস্থা একসাথে কাজ না করলে এটা আসলে এই ডেলিভারির প্রসেসটা শুরু করা যায় না। লম্বা ছুটির কারণে রাজস্ব আয় ও উৎপাদনে পড়তে পারে নেতিবাচক প্রভাব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার বসছে 16টি কোরবানির পশুর হাট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এরই মধ্যে কোরবানির পশুর হাটে উঠতে শুরু করলেও এখনও জমেনি কেনাবেচা। অবশ্য এরই মধ্যে ক্রেতাদের অভিযোগ, দাম আকাশ ছোঁয়া। ঈদুল আজহা সামনে রেখেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনে কুরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন ইজরাদার থেকে শুরু করে ব্যাপারী, পরিবহন শ্রমিক, এমনকি নিরাপত্তা কর্মীরাও। রবিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পশু কেনাবেচা। তবে এরই মধ্যে কিছু হাটে দেখা যাচ্ছে গরু, মহিষ, ছাগল, এমনকি উট ও দুম্বার উপস্থিতি। তবে এখনও জমে ওঠেনি পুরোপুরি কেনাবেচা। অধিকাংশ হাটে পশুর সংখ্যা তুলনামূলকভাবে কম, ফাঁকা পড়ে আছে অনেক স্থান। ক্রেতারা এখনও দাম যাচাই বাছে ব্যস্ত। গরু পর্যাপ্ত পরিমাণ এখনো ওঠে নেই, মানে অনেক কম। আগে তো আমরা মনে করি ভিতরে ঢোকার জায়গা নাই, এখন তো পুরোটাই ফাঁকা। ভিতরে দেখলাম অনেক ফাঁকা। সামান্য কিছু গরু উঠছে, কিন্তু বড় বড় এখানে গরু আছে, 28 লাখ চাইতেছে, 22 লাখ চাইতেছে। আমরা আসছি দেখতে। গরুর তো ভাই অনেক দাম, বর্তমান পরিস্থিতিও খারাপ, তো আমাদের বাজেটও ছোট, বাজার তো কি হয় বলা যায় না, এই কারণে আর কি গরুটা আগে কিনা ফেল। ঈদের আগের 2-3 দিনেই জমে উঠবে কেনাবেচা, আর দাম কিছুটা সহনীয় হবে বলে প্রত্যাশা ক্রেতাদের। হয়তো আর একটু দেরিতে হলে সবাই পার্টি আসবে, দেখবে, এতে যদি 2-4 লাখ টাকা বাড়ে ছাড়া চিন্তা ভাবনা আছে। মাঝখানে সিন্ডিকেট বা বিভিন্ন যেন গরুটাকে কৃত্রিমভাবে দাম না বাড়ায়। শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই জমতে শুরু করেছে কুরবানির হাটগুলো। তবে ব্যাপারী ও ক্রেতা 2 পক্ষের মুখেই একটাই কথা, দরদামে সমঝোতা হলেই হবে কুরবানির সার্থকতা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক জেলা। বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। এতে 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। জোয়ারের পানির চাপ ও ঝোড়ো বাতাসে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু ও পুকুরের মাছ। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও জ্বরের পানি ও ঝড়ো বাতাসে ভোলার দুর্গম চরাঞ্চলের প্রায় 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরফ্যাশন, মনপুরা ও তজিমুদ্দিন উপজেলা। প্রবল পানির তেড়ে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু ও পুকুরের মাছ। এছাড়া লালমোহন ও তজিমুদ্দিন উপজেলার 2 স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে গেছে। বিধ্বস্ত হয়েছে ইলিশা লঞ্চঘাটের 3টি সহ 5টি পন্টুন। আমাকে বাড়িঘর সব নদী নিয়ে বন্যায় নিয়ে গেছে দুর্যোগে। কোনো কিছু থাকার মতন কোনো পরিবেশ নেই, আমরা অনেক টলায় থাকিয়া। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দুর্গত এলাকায় শুকনা খাবার বিতরণ শুরু করেছে বলে জানান জেলা প্রশাসক। 2 দিনের টানা ভারী বৃষ্টিতে ঝালকাঠির বিষখালী নদীর 5 কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে হুমকির মুখে ঘরবাড়ি ও ফসল। পানির নিচে তলিয়ে গেছে মরিচ, মুগ, তিল, আলু, বাদামের ক্ষেত। বেড়িবাঁধ ফাইটে গেছে, বাড়িঘর তলাই যেতে পারে যে কোনো মুহূর্তে। আমরা কোথায় যাবো, আতঙ্কেতে আছি। এখন জরুরি মেরামতের দরকার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। পটুয়াখালীতে তলিয়ে গেছে আউশ ধানের ক্ষেত। প্রায় 4000 পুকুর বা ঘেরের মাছপোনা ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বৃষ্টির বন্যায় গাছ পড়া ঘর ভেঙে গেছে, আর থাকার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ রক্ষা করছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কোনো মতে বাঁচিয়ে আছি। কক্সবাজারের নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ায় ভেসে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন। মেরিন ড্রাইভের টেকনাফের কিছু অংশ সহ অনেক সড়ক, উপসড়ক, সেতু, কালভার্ট এবং নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে কিছু মাছের ঘের ও লবণের মাঠ। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের 11টি ইউনিয়নের 40টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পানি একাজ আমাকে মাটি চুটি সব নিয়ে গেছে, তারপর বাড়ির ঘর দুয়ার হয়ে গেছে, বেড়াগুড়া সব নিয়ে গেছে। আল্লাহ রাস্তায় এত জিনিস আইয়ে কেউ সাহায্য করে না। জাগো ঘর ভোট 27টা আছে, তা ঘরে জিজ্ঞায়। নোয়াখালীর হাতিয়ায় 4 দিন পর নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। নামতে শুরু করেছে জোয়ারের পানি। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে শেরপুরের বিভিন্ন নদ নদীর পানি। বন্যার আশঙ্কা করছে এলাকাবাসী। এছাড়া ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসিফ খান, ডিভিসি নিউজ ডেস্ক। প্রশাসক নিয়োগের প্রায় 7 মাস পর অনুষ্ঠিত হচ্ছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন। ঢাকা ও চট্টগ্রামে একসঙ্গে সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। আগে নির্বাচনের রাজনৈতিক প্রভাব থাকলেও এবার নিরপেক্ষ নির্বাচন হচ্ছে বলে দাবি প্রার্থীদের। জয় পরাজয় যাই হোক তা মেনে নেবেন বলেও জানান তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 20 অক্টোবর বিজিএমইএ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর প্রায় 9 মাস পর অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। অতীতের নির্বাচনে রাজনৈতিক প্রভাব থাকলেও এবার নিরপেক্ষ নির্বাচন হচ্ছে বলে জানান প্রার্থী ও ভোটাররা। আজকে এখানে দেখছেন সবাই ভোটার। 1, 2 হচ্ছে পরিবেশ দেখেন না, কোনো ভিড়ভাট্টা নেই, সবাই আসছে, নামছে, মোবাইল দিচ্ছে, একটা ডিসিপ্লিন ওয়ে। ভোট সুষ্ঠু হচ্ছে, নিরাপদ হচ্ছে। এ পর্যন্ত 4 ঘন্টায় 500-র উপরে ভোট ইনশাল্লাহ ঢাকা এবং চিটাগাং মিলে কাস্ট হয়েছে। এবারের বিজিএমইএর নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন মোট 76 প্রার্থী। প্রতিবার সম্মিলিত পরিষদ ও ফোরাম নির্বাচন করলেও এবার 6 জন প্রার্থী দিয়ে নির্বাচনে যুক্ত হয়েছে নতুন জোট ঐক্য পরিষদ। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। 6 জন প্রার্থী দিয়ে আমরা তৃতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং নির্বাচন অংশগ্রহণ করছি। নির্বাচনটি সুষ্ঠু সম্পন্ন হচ্ছে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। আমরা জাতিকে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করছি, আগামীতে নির্বাচন যেন এরকমই হয়। আপনাদের সকলের সহযোগিতা চাই। নির্বাচনে 1864 জন গার্মেন্টস কারখানার মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ, ঢাকা।
বিজিএমইএ নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ রানা। কথা বলবো তার সাথে। ইউসুফ, ভোট গ্রহণ শেষ হতে তো এখনো কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে কত শতাংশ ভোট পড়লো? আর প্রশাসক নিয়োগের 7 মাস পর এই অনুষ্ঠিত হতে যাওয়া এই যে নির্বাচন হচ্ছে, বিজিএমইএর তো যারা ভোট দিতে এসেছেন তাদের প্রত্যাশা জানাবেন। ভোট কিন্তু চলছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে ঢাকায় প্রায় অর্ধেকের মতো ভোট পড়েছে, অর্থাৎ 50% মতো ভোট পড়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রার্থী এবং ভোটারদের মধ্যে উৎসাহ কেমন, আমরা দেখেছি যে প্রায় 7 মাস পর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত 7 মাস প্রশাসক দিয়ে চলেছে এই বিজিএমইএ বোর্ড এবং এখন নির্বাচিত বোর্ড পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন কিন্তু সবাই, ভোটার এবং প্রার্থীরা সবাই। এবং আমরা সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু আমরা এখন এই নির্বাচন কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে কয়েকজন প্রার্থী আছেন এবং ভোটার আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনি তো একজন নির্বাচনের প্রার্থী, এবারে নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি এবং কেমন নির্বাচন হচ্ছে? আমি প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমরা 40 বছরে বিজিএমইতে 2টি প্যানেল ছিল, যে আমরা এবার একটি নতুন প্যানেল দিতে পেরেছি এবং ভোটার অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় হয়তো সুনিশ্চিত। এতে আমরা বিজিএমইর সকল গার্মেন্টস মালিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই যে ওনারা সবাই সকাল থেকে সুন্দরভাবে ভোট দিতে এসেছে, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হইতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরেকজন ভোটার দেখতে পাচ্ছি, আপনি তো একজন ভোটার এবং আপনাদের প্রার্থীও আছে, তো এইবার কেমন পরিবেশে ভোট দিলেন? এবার পরিবেশটা আসলে সুন্দর। আমরা তো আগে বিজেপি ভোট দিয়েছি, রেজিস্ট্রেশনে ভোট দিয়েছি, বাট এবারের মতো ভোট এবং ভোটারদের উপস্থিতি এটা 42 বছর ইতিহাসে রেকর্ড মনে হবে। হ্যাঁ, মানে আমরা এখন পর্যন্ত 60% আপ ভোটার ভোট হয়ে কাস্ট হয়ে গেছে। আমাদের হাতে আর 3 ঘন্টার সময় বাকি আছে, তার মানে আমরা আশা করছি 80 থেকে 90% ইনশাআল্লাহ ভোট কাস্ট হবে। এবং এইবারে যিনি নির্বাচিত হবেন, যারা নির্বাচিত হবেন, 3টা গ্রুপ নির্বাচন করছে, যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা মেনে নেবেন কিনা? অবশ্যই মেনে নিব, যেহেতু ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা যেই আসুক না কেন আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাব এবং কার্যকরী বোর্ড বিজেপি বোর্ড গঠনে আমরা সহায়তায় কাজ করবো ইনশাআল্লাহ। ঐক্য পরিষদ সবসময় পাশে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে আপনি শুনছিলেন যে আজকের কিন্তু নির্বাচন গত প্রায় 42 বছরের ইতিহাসের মধ্যে অন্যতম একটি নির্বাচন এবং এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ প্রচুর এবং প্রার্থী এবং ভোটাররা বলছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং যে প্রার্থী নির্বাচিত হোক না কেন তারা তাদেরকে মেনে নেবেন এবং সেই প্রার্থীকে নিয়েই তারা সেই ভোটকে নিয়ে তারা আগামীতে তৈরি পোশাক খাতের যে সংকট এবং সম্ভাবনা সেগুলো কাজে লাগাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে গত প্রায় 7 মাস আগে 20 অক্টোবর আগে যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল এবং সেই প্রশাসক কিন্তু প্রায় 7 মাস পর এই নির্বাচনের আয়োজন করলো। সাথী, এই ছিল আমার কাছে থাকা এখানকার আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও তথ্য সংগ্রহের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ।